বাঙালির একটা পরিচয় আছে যে এরা খেতে ভালোবাসে ও খাওয়াতে ভালোবাসে। সে আজকের দিনেই হোক বা আগেকার দিনে, খাবার দাবারের প্রসঙ্গ এলে বাঙালি জাতির জুড়ি মেলা ভার। আমাদের সকলের প্রিয় রবি ঠাকুরও কিন্তু ছিলেন একজন ভোজন রসিক মানুষ। নানা রকমের খাবার খেতে ও এক্সপেরিমেন্ট করতে তিনি বরাবর পছন্দ করতেন। বুঝতেই পারছেন, প্রবল প্রতাপশালী জমিদার বংশে জন্ম যার, তার খাবার দাবারে একটা আলিশান ভাব থাকবেই। তাই আজকের ভিডিওতে আমরা এক ঝলকে জেনে নেব রবি ঠাকুরের পছন্দের খাবার দাবার সম্পর্কে। তার সাথে পরবর্তীকালে যে কোনো মনীষীদের নিয়ে নানান অজানা তথ্যকে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জানা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে পড়তেন। ঘুম থেকে উঠেই তিনি প্রায় খেতেন এক গ্লাস নিম পাতার রস। তারপর তার দিনের শুরুটা হতো চা বা কফি দিয়ে। একটু বেলা হলে ব্রেকফাস্টে থাকতো ভেজানো বাদাম, মধু সহযোগে টোস্ট এবং এক কাপ দুধ। তবে মাঝে মাঝে সন্দেশ ও পাকা কলাকে দুধে ফেলে চটকে চটকে খেতেন তিনি। এরপর বেলা 10টা নাগাদ তিনি লেবুর রস খেতেন। তবে ফলের মধ্যে যে কেবল লেবুই পছন্দ করতেন তিনি এমন না। ফলের মধ্যে ছিল পাকা পেঁপে, কলা, বাতাবি ও আম। আম ছিল রবি ঠাকুরের খুবই প্রিয় ফল, যে কারণে বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলে রবি ঠাকুর খুবই খুশি হয়ে উঠে বলতেন, রসালো রসালো পাকা আম খাবো আজ। তবে জানা যায় যে আম নাকি তিনি কেটে খেতে পছন্দ করতেন না, বরং বাচ্চাদের মতো চুষে চুষে খেতেন তিনি। জাপানে যাওয়ার সময় তিনি নাকি আম সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। কবিপুত্র রথীন্দ্রনাথ লিখেছেন, একবার অসুস্থ হয়ে আমেরিকা যাওয়ার সময় মুম্বাই বন্দর থেকে এক বাক্স আলফানসো আম কিনেছিলেন তারা। যাই হোক, এরপর রবি ঠাকুর তার মধ্যাহ্ন ভোজনটা করতেন ভাত দিয়েই। তবে খুব অল্প পরিমাণে ভাত খেতেন তিনি। ভাতের সাথে নিরামিষ ও আমিষ দুটোই জমিয়ে খেতে ভালোবাসতেন। নিরামিষ খাবারের মধ্যে ছিল সজনে ডাঁটা দিয়ে সোনামুগের ডাল, ফুলকপির তরকারি, নারকেল বাটা দিয়ে ইঁচড়, দুধ শুক্তো, ঝিঙে পোস্ত, কলার মোচার কোপ্তা, আরো নানান মজাদার খাবার। আর আমিষ খাবারের মধ্যে ছিল চিকেন কাবাব নসি, সুরতি মিঠা কাবাব, কাঁচা ইলিশের ঝোল, চিতল মাছের মুঠো, নারিকেল চিংড়ি, আদা দিয়ে মাছের ঝোল, রুই মাছের কালিয়া ইত্যাদি ইত্যাদি। তবে কবি কিন্তু ইঁচড় দিয়ে কচি পাঁঠার মাংস, কই মাছের তরকারি ও চিতল মাছের পেটি ভাজা খেতে ভীষণ পছন্দ করতেন। এই সমস্ত খাবার দাবারের কথা শুনলে জিভে জল চলে আসাটাই স্বাভাবিক, কিন্তু এখানে আলোচিত অনেক খাবারই আমার অজানা। আপনারা যদি এই সমস্ত খাবার খেয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই খাবারের স্বাদ আসলে কেমন। যাই হোক, ভিডিওর যতই শেষের দিকে যাব ততই আসতে থাকবে আজব আজব সব খাবার দাবার। রথীন্দ্রনাথ ঠাকুর তার বাবার খাবার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে লিখেছেন, বাবা মনে করতেন খাওয়াটা উপলক্ষ মাত্র, রান্না ভালো হলেই হলো না। খাবারের পাত্র, পরিবেশন প্রণালী, ঘর সাজানো সবই সুন্দর হওয়া চাই। যেখানে খাওয়ানো হবে তার পরিবেশে শিল্পীর হাতের পরিচয় থাকা চাই। মা রান্নার কথা ভাবতে লাগলেন আর অন্যরা সাজানোর দিকে মন দিলেন। লিখনী অনুযায়ী জানা যায়, বিদেশে থাকাকালীন নানা ধরনের বিদেশি খাবার খেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1912 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। তাই সেই বিশেষ দিনটিতে লন্ডনে থাকা ইন্ডিয়ান সোসাইটি একটি খাদ্য সভা আয়োজন করেছিলেন। সেদিন খাবারের তালিকায় ছিল গ্রিন ভেজিটেবল স্যুপ, ক্রিম অফ টমেটো স্যুপ, স্যামন ইংল্যান্ডের সস অ্যান্ড কিউকাম্বার, প্রি সল্টেড ল্যাম উইথ গ্রিন ভেজিটেবল, রোস্ট চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, গ্রিন স্যালাড ও আইসক্রিম। ভাবা যায় কত সব আজব আজব খাবারের নাম। রবি ঠাকুরের খাবার নিয়ে না আলোচনা করলে আমরা এই বিষয়গুলো হয়তো জানতেই পারতাম না। তবে কবিগুরুর সবচেয়ে পছন্দের বিদেশি খাবার ছিল আপেল দিয়ে রান্না করা খাসির মাংস ও তুর্কি কাবাব। একবার কবি বিদেশ থেকে আনারস দিয়ে খাসির মাংস রান্না খেয়ে তিনি মাকে এই পদ বাড়িতে বানাতে বলেছিলেন। শুধু তাই নয়, এর সাথে কবি পছন্দ করতেন চিংড়ির কাটলেট, হ্যাম পেটি, কন্টিনেন্টাল ফ্রুট স্যালাড ও জাপানি চা। এই সমস্ত আজব আজব খাবারের নাম শুনে আপনারা ভাবছেন যে আমি কি সব উল্টোপাল্টা বকছি। তাই ঘটনার সত্যতা যাচাই করার জন্য ডেসক্রিপশনে দেওয়া বই ও আর্টিকেলসগুলি পড়ে দেখতে পারেন। নিরামিষ, আমিষ, বিভিন্ন ধরনের ফল ও বিদেশি খাবার নিয়ে তো আলোচনা হলো। এবার চলুন জেনে নেওয়া যাক যে কবিগুরু কি মদ্যপান করতেন। অনেক বইপত্র ঘেটে আমরা জানতে পেরেছি যে কবি রীতিমতো মদ্যপান করতেন। এমনকি তিনি বড়দের সাথে বসেও মদ্যপান করতেন। মাতাল নামের কবিতাতে কবিগুরু লিখেছেন, স্মৃতির ঝাড়ি উপুড় করে ফেলে নয়ন বাড়ি শূন্য করি দিব, উচ্ছ্বাসিত মদের ফেনা দিয়ে অট্টহাসি শোধন করি নিব। শেষ জীবনে রবি ঠাকুর মংপুতে গিয়েছিলেন
সাহিত্যিক মৈত্রী দেবীর বাড়িতে। সেখানেও মদের ফোয়ারা ছুটেছিল সেদিন। সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায় তার কবিতাতে লিখেছেন, রবি ঠাকুর বন্ধু আমার জিগরি ইয়ার দোস্ত, সন্ধ্যাবেলার সঙ্গে তিনি ভদকা চিকেন রোস্ট। যাই হোক, এই বিষয়ে আর বেশি কিছু আলোচনা করলে রবি ঠাকুরের ভক্তদের কাছ থেকে অনেক গালিগালাজ খেতে হবে। তবে বলে রাখি যে রবি ঠাকুর কিন্তু আমারও ভীষণ প্রিয়। খাবার দাবার নিয়ে আলোচনা হচ্ছে, আর মিষ্টি নিয়ে আলোচনা হবে না? চলুন এবার জেনে নিই যে কবি কি কি মিষ্টি খেতে পছন্দ করতেন। জানা যায় অনিল চন্দ্রের স্ত্রী রানীচন্দ্র প্রায় কবির জন্য পায়েস ও বাদাম জাতীয় মিষ্টি তৈরি করে আনতেন। এছাড়াও কবি পছন্দ করতেন নারিকেল দিয়ে তৈরি মিষ্টি, পায়েস, চন্দ্রপুলি, মানকুচুর জিলিপি ও আমসত্ত্ব। এই মিষ্টি খাওয়া নিয়ে একটা ভীষণ মজার ঐতিহাসিক ঘটনা জড়িয়ে রয়েছে, শুনুন তাহলে। একবার লেখক বনফুল বউ ছেলে নিয়ে সপরিবারে গিয়েছিলেন রবীন্দ্রনাথের সাথে দেখা করতে। শান্তিনিকেতনে তখন চলছিল বসন্তের উৎসব। লেখক বনফুল একটি বাক্সতে করে বউয়ের হাতে বানানো সন্দেশ এনেছিলেন রবি ঠাকুরের জন্য। রবি ঠাকুর বাক্স দেখে কৌটাটি খুলে একটি সন্দেশ মুখে নিয়েই বিমোহিত হয়ে উঠেছিলেন। সন্দেশ খেতে খেতে তিনি বলেছিলেন, বাংলাদেশে তো দুটি মাত্র রসরসটা আছে, প্রথম দারিক ঘোষ আর দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর। এ যে তৃতীয় লোকের আবির্ভাব হলো দেখছি। যাই হোক, কবির বিকেলের জন্য বরাদ্দ ছিল মুড়ি ও চা, এবং কবির রাতের খাবারে থাকতো সবজির স্যুপ, কয়েকটি লুচি ও তরকারি। জানা যায় রবি ঠাকুর দুপুরের খাবার সবার সাথে মেঝেতে বসে খেতেন, কিন্তু তিনি রাতের খাবার খেতেন ডাইনিং টেবিলে বসে। একবার রবীন্দ্রনাথ ঠাকুর ও গান্ধীজি একটি বিশেষ সাক্ষাতে একসঙ্গে বসে সকালের জলখাবার খাচ্ছিলেন। গান্ধীজিকে দেওয়া হয়েছিল ওটসের খিচুড়ি, আর রবি ঠাকুর খাচ্ছিলেন গরম গরম লুচি। এই ঘটনা দেখে গান্ধীজি বলেছিলেন, গুরুদেব আপনি জানেন না যে আপনি বিষ খাচ্ছেন? উত্তরে রবি ঠাকুর বলেছিলেন, বিষই হবে, তবে এর অ্যাকশন খুব আস্তে আস্তে, কারণ আমি বিগত 60 বছর যাবত এই বিষ খাচ্ছি। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মজাদার ভিডিও হতে চলেছে। জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।